সুদ আসলেই ভয়ঙ্কর, তার চরিত্র সর্বগ্রাসী। যদি সেটা হয় চক্রবৃদ্ধি সুদ, এবং সেটা যদি হয় ঋণ নেয়ার, সেটা যদি হয় ব্যবসায়ের ঋণের উপরে চক্রবৃদ্ধি সুদ। গেল শতাব্দীগুলার সবচাইতে আশ্চর্যজনক আবিষ্কার কিন্তু এটা, চক্রবৃদ্ধি সুদ। সাপের মতো পেঁচিয়ে ফেলে আপনাকে। আমি কনসালটেন্ট হিসেবে অসংখ্য বড় বড় ব্যবসায়ের ঋণের অবস্থা সম্পর্কে জানি। অদ্ভুত ব্যাপার, খেয়াল করলে দেখা যায় যে ওভার দ্য টাইম তাদের প্রিন্সিপাল যা ছিল সেই প্রিন্সিপালের উপরে সুদ চক্রবৃদ্ধি হারে আরোপিত হতে হতে এমন আকাশচুম্বী একটা অ্যামাউন্টে দাঁড়িয়েছে যেটা তাদের জন্য পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে। এবং আপনারা যারা বড় বড় ব্যবসা করেন, তারা যদি আপনাদের ব্যবসায়ের পুরো খোঁজ খবর রাখেন, ক্যালকুলেশনটা করেন, তাহলে অবাক হয়ে যাবেন, চোখ ছানা বড় হয়ে যাবে যখন দেখবেন যে 1 লাখ টাকা নিয়েছিলেন, এটা কয়েক লাখ টাকা হয়ে গেছে। কিভাবে? কম্পাউন্ডিং ইফেক্ট অফ দ্য ইন্টারেস্ট। আমি একটা ছোট্ট হিসেব করেছি যে ধরুন আপনি 10 লাখ টাকা ঋণ নিয়েছেন ব্যাংক থেকে, যে ঋণ আপনি 10 বছরে পরিশোধ করেন নাই, 10 বছর পরে ওই ঋণ আপনি পরিশোধ করতে গেছেন, তাহলে আপনাকে কত পরিশোধ করতে হবে? যদি ঋণের হার হয় 14% রেটে সুদের হার, যদি সিম্পল হয়, কোনো কম্পাউন্ডিং নেই, তাহলে কত হবে জানেন? তাহলে 10 লাখ টাকা নিলে আপনার 14 লাখ টাকা ইন্টারেস্ট পরিশোধ করতে হবে, আর 10 লাখ টাকা তো করতেই হবে, মানে 24 লাখ টাকা। এরপরে একটা মজা দেখেন যে যদি এমনটি হয় যে ইয়ারলি একবার কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে কত পরিশোধ করতে হবে? যদি ইয়ারলি একবার কম্পাউন্ডিং হয়, তাহলে আপনাকে শুধু সুদ বাবদ পরিশোধ করতে হবে 21,72,000 টাকা। তার মানে সুদ আর প্রিন্সিপাল মিলে আপনাকে 31,72,000 টাকা পরিশোধ করতে হবে। আরো একটু উপরে যাই, কিন্তু ধরেন এটা আপনার ইয়ারলি কম্পাউন্ডিং হচ্ছে না, আমাদের দেশের ব্যাংকিং এর মতো এটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে কত পরিশোধ করতে হবে 10 লাখ টাকার এগেনস্টে? 10 লাখ টাকার এগেনস্টে শুধু আপনাকে সুদ পরিশোধ করতে হবে 43,50,000 টাকা। তার মানে 10 লাখ টাকা আপনি ঋণ নিয়েছেন, 14% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 10 বছর পরে আপনাকে সুদ সহ পরিশোধ করতে হবে 53,50,000 টাকা। কেন আমি এত লম্বা মেয়াদে ধরলাম? কেন আমি কোনো কিছু পেমেন্ট করা হচ্ছে না এটা ধরে নিলাম? এটা একটা প্রজেকশন। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের দেশে যারা বড় ব্যবসায়ী, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ঋণের পুরাটা অ্যাডজাস্ট করেন না। যদি টার্ম লোন হয় তাহলে সেটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যায় ওভার দ্য টাইম, ক্যাশ ফ্লো ভালো থাকলে। আর যেটা রিভলভিং ক্রেডিট থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন থাকে, দেখবেন যে সেটার পরিশোধ হচ্ছে না। যেটা সিসি থাকে সেটার পরিশোধ হচ্ছে না। সেটা কি হচ্ছে? উচিত হচ্ছে প্রতি বছর ইন্টারেস্টটা পরিশোধ করে দেয়া এবং লোনটাকে রিনিউ করা, এবং আরো উচিত হচ্ছে লোনটা যেন আস্তে আস্তে কমে আসে। কারণ আপনি ব্যবসা করছেন, ব্যবসা থেকে আপনার প্রফিট হচ্ছে, সেই প্রফিটের একটা পার্ট আপনার চলতে খরচ হোক, আপনার এক্সপেনশনে যেতে পারে, কিন্তু আরেকটা পার্ট তো আপনার ঋণ অ্যাডজাস্টমেন্টে যাওয়া উচিত, কিন্তু সেটা দেখেন হচ্ছে না। মূলত দিন দিন সবারই লায়াবিলিটি বাড়ছে, ব্যবসা বাড়ুক আর না বাড়ুক, সেল বাড়ুক আর না বাড়ুক। যদি কারো ব্যবসা বেড়ে যায় তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তার সেলস প্রফিট বাড়বে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইভাবে আমাদের দেশের ব্যবসায়ীরা হিসাব করতে অভ্যস্ত কিনা সে ব্যাপারে আমার প্রশ্ন আছে। ওভার দ্য ইয়ার্স লায়াবিলিটি বাড়ছে, ফ্যাক্টরি এক্সটেনশন হচ্ছে বা ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু যখনই ব্যবসা বৃদ্ধি পাচ্ছে তার অর্থ কি? তার টার্নওভার বাড়বে। টার্নওভার বাড়লে কি হবে? তার সেল বাড়বে, রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়লে তার গ্রস মার্জিন বাড়বে। গ্রস মার্জিন বাড়লে তার নেট মার্জিন বাড়বে না, রিটার্ন আর্নিং বাড়বে। তাহলে কি হবে? সেখান থেকে আপনারা যারা মালিক তারা একটা পোর্শন নিবেন, কিন্তু বাকি একটা পোর্শন তো আপনি ঋণ অ্যাডজাস্টমেন্টে ব্যয় করবেন। কিন্তু যেটা হচ্ছে যে ঋণ কিন্তু রিভলভিং ঋণগুলা যেগুলো বারবার রিনিউ করা যায় সেটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হচ্ছে না। বরং এমন হচ্ছে 10 কোটি টাকা লোন 1 বছর পরে যে 11 কোটি হলো, 10 কোটির লিমিটকে বাড়িয়ে 11 কোটি করা হচ্ছে বা 12 কোটি করা হচ্ছে। তাহলে কি হলো? ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট হলো না, কিন্তু আপনার লিমিটটা বেড়ে গেল। লোন রেগুলার। এইভাবে চলতে চলতে যখন 10 বছর পরে যাবেন তখন ব্যাপারটা এরকম হবে। 10 কোটি টাকা হলে সুদ সহ আপনার পরিশোধ করা লাগবে কত? 53,50,00,000। আপনি কি একবারও ভেবে দেখেছেন? কখনো ক্যালকুলেট করেছেন? নো। এটা অদ্ভুত একটা ব্যাপার। ইট ইজ দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। যারা ব্যাংকের ব্যবসা করেন তারা কিন্তু এই কম্পাউন্ডিং এর উপহার তারা পান। যারা ব্যাংকিং ব্যবসা করেন তারা কিন্তু এই কম্পাউন্ডিং এর উপহারটা পান। আর যারা ব্যবসা করেন ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে, তারা কম্পাউন্ডিং এর এই বোঝাটা তাদের মাথায় চাপান। এবং দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আননোয়িংলি, না জেনে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি দেখেন যে আপনার কোনো একটা কনসার্ন যেটা হয়তো ব্যবসা করছে না, আপনার ওটা ডরমেন্ট হয়ে গেছে, সেই কনসার্নটা দেখবেন যে 5 বছর যদি আপনি 1 টাকা পরিশোধ না করেন কি অবস্থা হয়, কি হাল হয়। 10 বছর যদি পরিশোধ না করেন কি হাল হয়, ঠিক সেম এই হাল হবে আমি যে ফিগারগুলো বললাম। সুতরাং আমার আজকের আলোচনার যে পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যদি ব্যবসায়ী হন, আপনার দিকে আমি পয়েন্টিং করছি যে বি ভেরি কেয়ারফুল অফ দ্য ইফেক্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে সাপের মতো পেঁচিয়ে আপনাকে মেরে ফেলবে আপনি বুঝে ওঠার আগে, অথবা
আস্তে 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 পয়জনাস হতে 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 আপনি পুরা বিষাক্ত হয়ে যাবেন, এবং একসময় যে আপনার এমন হাল হবে যে সব ছাড়বে কিন্তু আপনার সুদে ছাড়বে না। এজন্যই বোধ করি ইসলামে সুদকে হারাম করা হয়েছে, কারণ এটার ইফেক্ট দুর্দান্ত খারাপ, বিশেষ করে যারা লোন নিচ্ছে তাদের জন্য। সুতরাং আপনারা যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি যখন কোনো ঋণ নিচ্ছেন, সেই ঋণ থেকে ব্যবসা কতটুকু বাড়বে, ঋণটা অ্যাডজাস্ট হবে কত দিনে, কিভাবে আপনার ঋণটা অ্যাডজাস্টমেন্ট করবেন, আপনার টার্নওভার কেমন হবে, এগুলো একটু ফোকাস করুন। এবং শুধু ফোকাস করবেন ঋণ নেওয়ার সময় তা না, ঋণ নেওয়ার পরে আসলে যেটা ফোকাস করেছিলেন, যেটা আপনি চিন্তা করেছিলেন, প্রজেকশন করেছিলেন, সেই অনুপাতে কাজ হচ্ছে কিনা সেটা খুব ভালো করে দেখবেন। আমরা দেখি যে যতক্ষণ ব্যাংকের লোন ক্লাসিফাইড না হচ্ছে ততক্ষণ ব্যবসায়ীদের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, ঋণ বাড়ুক। কিন্তু দুশ্চিন্তা থাকা দরকার তখন, বা চিন্তা থাকা দরকার তখন, প্ল্যানিং থাকা দরকার তখন যখন লোনটা রেগুলার থাকে, এবং তখন দেখতে হবে যে আমি কি ক্যাশ ফ্লো হচ্ছে যেটা আমার বিজনেসে, এটা কি ঋণ ফ্লো না আমার বিজনেস থেকে সেলস প্রসিডের ফ্লো। অধিকাংশ ক্ষেত্রে আমরা তালগোল পাকিয়ে ফেলি, ঋণের ফ্লো নাকি সেলস এর ফ্লো এটা আমরা বুঝতে পারি না। কিন্তু ব্যবসায়ীদের আমি অনুরোধ করি যে এই দুটোকে মানে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। যেমন টাকা আসতেছে ব্যবসায় আমার সেলস প্রসিড থেকে, আর ঋণ থেকে কত আসছে, সেলস প্রসিড থেকে কত টাকা আমার ঋণ পরিশোধে যাচ্ছে, কত টাকা আপনার ওভারহেডে যাচ্ছে। হয়তো দেখবেন যে সারা দিন রাত আপনি আপনার কর্মী বাহিনী সহ বিরাট একটা বাহিনী প্রচুর কাজ করছেন, কিন্তু আলটিমেটলি নেট প্রফিট জিরো বা মাইনাস। টার্নওভারের গ্রোথ আছে, এক্সপেন্ডিচারের গ্রোথ ইজ ভেরি হাই, বাট প্রফিটের গ্রোথ ইজ ভেরি স্লো, ভেরি লো। বি ভেরি কেয়ারফুল। আপনি আপনার টিমের সাথে বসুন, আপনার ফাইন্যান্স টিমের সাথে বসুন, সব টিমের সাথে ফাইন্যান্স টিমকে কোঅর্ডিনেটেড করেন। আমি মনে করি প্রত্যেকটা টিমের ফাইন্যান্স সম্পর্কে ধারণা থাকা উচিত, সচেতন থাকা উচিত। আর মালিক পক্ষকে কখনো উচিত না সবকিছু কর্মচারীদের উপরে ছেড়ে দেয়। দিনে একবার হলেও কি ফিনান্সিয়ালসটা দেখা দরকার, কোম্পানিতে সারাদিনে টাকার ফ্লোটা কেমন হয়েছে, কত টাকা বেরিয়ে গেছে, কেন বেরিয়ে গেছে, কোন পারপাজে গেছে, কত টাকা এসছে, কোন কোন ভাবে এসছে। যদি কোনো ব্যবসায়ী মনে করেন যে না আমার দেখার সময় নেই এটা, তাহলে আপনি ব্যবসা করেন না, কারণ এক সময় যে আপনি চরম ভাবে ধরা খাবেন এবং সমস্ত লায়াবিলিটি আপনার মাথায় চাপবে, তখন আপনি পরিশোধ করতে পারবেন না, ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরবেন ক্লাসিফাইড হয়ে। আমার জানা মতো এমন বড় ব্যবসায়ী আছেন যারা এখন এই ঋণের চাপে পড়ে কম্পাউন্ডিং ইফেক্টের কারণে তারা এখন মৃত্যু পথযাত্রীর মতো অবস্থা, তাদের ব্যবসা তো মরে গেছে আগেই। সুতরাং ঋণ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, এটা সত্যি, কিন্তু ঋণের কম্পাউন্ডিং ইফেক্টটা আপনার মাথায় যেন থাকে, আপনি যেন বুঝতে পারেন যে আপনার ঋণের বোঝা কেমন চাপছে, আপনার প্রতি মাসে যে পরিমাণ টাকা ফাইন্যান্স কস্ট হিসেবে আসছে, ইনকাম তার কয় গুণ বেশি হচ্ছে। হয়তো আপনার সেলস প্রসিড আসছে, কিন্তু বুঝতে হবে যে সেলস প্রসিড আর ইনকাম, দ্যাট ইজ নেট প্রফিট, কিন্তু এক নয়। গ্রস প্রফিট এক নয়। গ্রস প্রফিট থেকে আপনার অনেক কিছু বাদ যাওয়ার পরে আপনার থাকে নেট প্রফিট। সেই নেট প্রফিটের গ্রোথটা যদি ভালো হয়, পজিটিভ হয়, তাহলে আপনি বুঝবেন যে ইউ আর ইন এ গুড শেপ। যদি গ্রোথ ঠিক না থাকে, যদি এটা ডিক্লাইনিং হয়, তাহলে তখন আপনার সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি আশা করব আপনারা যারা ব্যবসা শুরু করছেন বা ব্যবসার মধ্যে আছেন, ব্যবসা বড় করেছেন, তারা বিশেষ করে ইন্টারেস্টের কম্পাউন্ড ইফেক্টটা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, ভালো করে বুঝে নেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।